তাহলে চলুন শুনে ফেলি গল্প কুহেলি রাতের সহযাত্রী। দিনটা ছিল মেঘ আর কুয়াশায় ঢাকা। থেকে থেকে বৃষ্টি, হাওয়ায় হাড় কাঁপানো ঠান্ডা। উত্তরবঙ্গে কয়েকদিনের জন্য বেড়াতে আসা। পাহাড়, নদী আর জঙ্গল একই সঙ্গে তিনটি প্রাকৃতিক সৌন্দর্যের মিলন দেখতে শুভ্র, কাঞ্চন আর রঞ্জন। ওরা তিন বন্ধু পরীক্ষার পর বেড়াতে বেরিয়েছে। শুকনো ফরেস্টের ডাক বাংলোর বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে মাঝে মাঝে টুকরো কথা বলছিল। কখনো গুনগুন করে গান গাইছিল ওরা। রঞ্জনের গানের গলা ভালো। কাঞ্চন বলল, এবার একটা বর্ষার গান ধর। রঞ্জন, মেঘের পরে মেঘ জমেছে, থামিয়ে বলে, ধুত, এটা কি বর্ষাকাল, ভরা ফাগুন। শুভ্র আকাশের দিকে চেয়ে বলে, তবে তাই হোক। রঞ্জন বলে, মায়েরি, কালকের লোকটার কথা আমি কিছুতেই ভুলতে পারছি না। আমরাও না। শুভ্র আর কাঞ্চন একসঙ্গে বলে, দেখ আজ যাওয়ার আগে আবার লোকটা আসে কি না। রঞ্জন বলল, হঠাৎ কাল বিকেলবেলায় এক বদ্ধ পাগল এই জঙ্গলের ধারে তাদের তিন বন্ধুকে ধরেছিল। বহু দিনের পুরনো কোট প্যান্ট, মাথায় একটা ফৌজি টুপি, পায়ে ধূসর একজোড়া বুট, মুখে ছিল একটা আধপোড়া চুরুট। হ্যালো ইয়াং ম্যান, হোয়ার ইউ আর গোয়িং? কাঞ্চন শুভ্র আর রঞ্জনকে টেনে নিয়ে হাঁটতে হাঁটতে বলে, ধস, একটা পাগলের সঙ্গে কথা বলে বিকেলটা মাটি করিস না তো। চল ওই ধারটা ঘুরে আসি, সন্ধে হয়ে আসছে। পাগল সাহেবও পিছন পিছন হাঁটতে থাকে। হঠাৎ কিছু দূর হাঁটার পর পেছনের লোকটা বলে, আরে ওই দিকে যাবেন না, জন্তু জানোয়ার বেরোতে পারে, জায়গাটা মোটেই নিরাপদ নয়। তা আপনি এখানে কি করেন? প্রায় তিনজনই একসঙ্গে জিজ্ঞেস করলো। আমি মানে আয়াম, অর্থাৎ কিনা নিরাপদ হালদার। নিরুদ্দেশ হয়ে নিজেকে খুঁজছি। কিছুক্ষণ চুপ করে থেকে শেষে বলে, আচ্ছা, মানুষ কেন নিরুদ্দেশ হয়? আর আমি বা কেন নিরুদ্দেশ হলাম? নিরুদ্দেশ হয়েই বা আমার কি হলো? এই এখনো আমি নিরাপদ হালদারকে খুঁজছি, খুঁজেই মরছি। বদ্ধ পাগল, কেটে পড়। ঘোর সন্ধেবেলায় এই জঙ্গলে পাগলের হাতে প্রাণ যাবে। রঞ্জন, কাঞ্চন আর শুভ্রর কানে কানে বলে, বিকেলের গোলাপ রোদ জঙ্গলের ভেতর টুকরো টুকরো পড়ে আছে। পাখির কিচির মিচির জমাট বেঁধে যাচ্ছে। কত পাখি, একটাও কোনো জন্তু জানোয়ার নেই। কয়েকটা আদিবাসী ছেলে মেয়ে মাথায় কাঠের টুকরি নিয়ে জঙ্গলের ভেতর পাতা কুড়োচ্ছে। সন্ধে হয়ে আসছে, আর কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাবে। ওরা তিনজন বন্ধু জোরে পা চালিয়ে হাঁটতে থাকে। মনে হয় লোকটা ওদের পিছনে সমান জোরে হাঁটছে। লোকটার বয়স হয়ে গেছে অনেক, অন্তত 60 কিংবা তারও বেশি। সমানে পিছনে বকবক করছে। গুন্ডা বদমাশ নয় তো? এমন একটা সন্দেহের ছোঁয়া দেখা দেয় মনে। লোকটাকে ছেড়ে বেশ কিছু দূর এগিয়ে যায় ওরা। স্টপ, সংরক্ষিত বন্যপ্রাণীর এলাকা, আর এগিয়েও না। শব্দের ভীষণ জোরে সমস্ত জঙ্গলের গাছপালাগুলো যেন থতমত খেয়ে গেল। ওরা তিনজন এমন বাজখাঁই আওয়াজে দাঁড়িয়ে পড়ে। পিছন দিকে তাকিয়ে দেখে একটা ছোট্ট টিলার মতো জায়গায় লোকটা দাঁড়িয়ে মাথা টুপি নাড়ছে আর তাদের দিকে তাকিয়ে হাসছে। পেছনে জঙ্গলের ভেতর পশ্চিম আকাশে সূর্যাস্ত আগুন ধরানো আলোতে সমস্ত জঙ্গল রাঙিয়ে দিয়েছে। ইয়াং ম্যান, ওই দিকে যেও না, আমি নিরাপদ হালদার। একবার ওই অভয়ারণ্যে গিয়ে আর ফিরে আসতে পারিনি। টিলার ওপর থেকে চিৎকার করে কথাগুলো বলে লোকটা। কিছুক্ষণ পরে
ওরা ফেরার পথে আর লোকটাকে দেখতে পায় না। ডাকবাংলোর বারান্দায় বসে ওরা 3 বন্ধু কালকের ঘটনার কথা ভাবতে ভাবতে কাঞ্চন বলে, স্ট্রেঞ্জ, লোকটা মুহূর্তে জঙ্গলের মধ্যে গেল কোথায়? কেয়ারটেকার কিছু বলতে পারল না লোকটাকে। শুভ্র বলল। রঞ্জন বলে, কলকাতায় গিয়ে মেসোমশাইয়ের কাছে ব্যাপারটা বলতে হবে। আমার মনে হয় লোকটা বোধহয় কাঠচোরদের পান্ডা। রঞ্জনের মেসোমশাই এই বাংলো ঠিক করে দিয়েছেন। তিনি ফরেস্ট ডিপার্টমেন্টের বড়বাবু। আজ দার্জিলিং মেলে টিকিট কাটা, কিছুক্ষণ পরেই টয় ট্রেন ধরে নিউ জলপাইগুড়ি যেতে হবে। কালকে সেই অদ্ভুত পাগলটার জন্য সকলেই মনে মনে প্রতীক্ষা করে আছে। আর যদি একবার যাওয়ার আগে নিরাপদ হালদার এসে হাজির হয় তাহলে বেশ মজায় সময়টা কাটে। বিচিত্র পোশাক আর বিচিত্র কথাবার্তা। নিরাপদ হালদারকেই খুঁজছে। অভয়ারণ্য থেকে সে ফিরে আসতে পারেনি, অথচ সেই অভয়ারণ্যের বাইরে প্রহরীর মতো সতর্ক হয়ে ঘুরছে। এখনও সেই বাঁচখাই গলার স্টপ শব্দটা যেন ওই জঙ্গলের গাছপালাকে তটস্থ করে দিয়ে প্রতিধ্বনির মতো ফিরছে। কি ভয়ালো ভীষণ শব্দ, যা কোনো মানুষের কণ্ঠস্বর হতে পারে না। এত বড় জঙ্গলে যত পাখি ছিল সব একসঙ্গে সেই শব্দে ডালপালার হুটোপুটি করে উঠেছিল। আদিবাসী ছেলেমেয়েরা ভয়ে ছুটে পালিয়েছিল। লোকটা তো দিব্যি হাসছিল। ওরা 3 বন্ধু শব্দ করে হেসে উঠে বলে, নিরাপদ হালদারকে খুঁজছে। কে তুমি বাবা? কোন দিব্যজ্ঞানী মহাপুরুষ? কাঞ্চন বলে, আমার মনে হয় কেয়ারটেকার লোকটা সব কিছুই জানে, না জানার ভান করছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। রঞ্জন বলল। শুভ্র শুধু বলে, আমার কেমন মনে হচ্ছে লোকটার সঙ্গে আমাদের আবার দেখা হবে। শেষ পর্যন্ত মেঘ, বৃষ্টি আর কুয়াশা মাখা ট্রেনের কামরায় লোকটার সঙ্গে ওদের 3 বন্ধুর দেখা হলো। প্রথম দেখে ওরা একটু আশ্চর্য হয়েছিল। কোথায় শুকনো ফরেস্ট আর কোথায় দার্জিলিং মেলের কামরা। এখন নিরাপদ হালদারকে একেবারে চেনাই যাচ্ছে না। একটা ওভারকোট পরা হঠাৎ দেখলে রেলের টিকিট চেকার বলে মনে হয়। টিকিট চেকারদের মতো কোট, গলায় মাফলার, মাথায় রেলের টুপি। প্রথম চেনা নিরাপদ হালদার ছিল। কাছে যেয়ে দাঁড়াতেই ওরা টিকিট বার করে নিয়েছিল। নো নো ইয়াং ম্যান, আই এম নট এ চেকার, আই এম নিরাপদ হালদার। আরে দাদা, কেমন আছেন? একসঙ্গে 3 জনে কথা বলে। নো দাদা, আই এম আঙ্কেল, নিরাপদ হালদার বলে। দুর্যোগের মধ্যে ট্রেন ছুটে চলেছে। মাঝে বৃষ্টির ঝাপটা আসে ট্রেনের জানালা দিয়ে। নিরাপদ হালদারের হাতে একটা কাগজের বান্ডিল। কামরার অল্প আলোতে কাগজগুলোকে বিবর্ণ দেখাচ্ছে। ট্রেনের ধ্বনিতে নিরাপদ হালদার টাল সামলে নিয়ে অল্প আলোতে 3 বন্ধুর সামনে সিটে বসে বসল। আজ বোধহয় বৃষ্টি থামবে না, রাত বড় দুর্যোগের। নিরাপদ হালদার কথা বলে চুপ করে কিছুক্ষণ কালি ঢালা অন্ধকারের দিকে চেয়ে থাকলো। রঞ্জন আস্তে আস্তে শুভ্রকে একটা চিমটি কেটে বলে, লোকটার চোখ দুটি দেখ। ইস বলে শুভ্র মুখ নিচু করে। কাঞ্চন বলে, তা আপনি এখন কোথায় যাচ্ছেন? কোথাও না, গম্ভীরভাবে নিরাপদ উত্তর দেয়। মানে? গাড়িতে উঠেছেন, গাড়ি চলছে, আপনি চলছেন, অথচ কোথাও যাচ্ছেন না। কাঞ্চন জিজ্ঞাসা করে, গাড়িতে উঠেছি ঠিকই, গাড়ি তো আর শেষ পর্যন্ত যাবে না। আমি যাব ধুমলগড়। সেই নামের কোনো স্টেশন নেই জানি, তবু আমি যাব। ঠিক এমন এক দুর্যোগের রাতে আমি ধুমলগড় থেকে নিখোঁজ হয়েছি। একসঙ্গে অনেকগুলো কথা বলে জানালা থেকে চোখ ফিরিয়ে নিরাপদ হালদার 3 বন্ধুর দিকে তাকায়। 3 জনে ইস বলে চোখে হাত চাপা দেয়।
বীভৎসভাবে চোখের মণি দুটো গলে গেছে, মুখটারও মাংস হিংস্র কোনো জন্তুর থাবাতে ক্ষত বিক্ষত, যেন মাংসগুলো ঝুলছে। ভয় পেও না, সেদিন আমাকে দেখে তোমরা ভয় পাওনি, তা আজ ভয় পাচ্ছ কেন? নিরাপদ হালদার মুখে একটা অদ্ভুত হাসি এনে জানতে চাই, আপনার মুখটা এমন হলো কি করে? কোনো জন্তু টন্তু আক্রমণ করেছিল? শুভ্র জিজ্ঞেস করে। না, ট্রেন অ্যাক্সিডেন্ট। এই ট্রেনটাও অ্যাক্সিডেন্ট করবে যদি আমি আজ রাতে একে থামাতে না পারি। নিরাপদ হালদার ঠান্ডা গলায় কথাগুলো বলে। বাইরে বিদ্যুৎ চমকের এক ঝিলিক এসে নিরাপদ হালদারের মুখে পড়তেই ওরা তিনজন ভয়ে হিম হয়ে যায়। গলা চোখের মনে দিয়ে এক ভয়াল চাহনি। কুহেলি রাতে এই ট্রেন না জানি কোথায় থামবে। লোকটা কথা বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমক দিচ্ছে থেকে থেকে। লোকটার মনে যেন বিদ্যুৎ চমকের একটা গোপন যোগসূত্র আছে। সবটাই অদ্ভুতুরে আশ্চর্য ব্যাপার। তোমরা কোথায় যাচ্ছ? নিরাপদ হালদার ভীষণ গম্ভীর গলায় জিজ্ঞেস করে। আমরা কলকাতায় যাব, ভয় ভয় তিনজন বলল। কলকাতা? সেটা আবার কোথায়? কিছুক্ষণ থেকে, ও হো, সেই কলকাতা, নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে কবরখানা আছে না? নিরাপদ হালদার জিজ্ঞেস করে। রাতের ট্রেন ছুটে চলেছে মেঘ, বৃষ্টি আর কুয়াশার ভেতর। ইঞ্জিন থেকে হুইসেল দিচ্ছে, বোধহয় কুয়াশার রেললাইন আবছা অস্পষ্ট হয়ে গেছে। ট্রেনের দোলনেতে নিরাপদ হালদার মাঝে মাঝে ওদের তিনজনের ওপর হুমড়ি খেয়ে পড়ছে। একটা বীভৎস দুর্গন্ধ তার শরীর থেকে এসে গাড়ির হিমেল ঠান্ডা হাওয়াকে ভারী করে দিচ্ছে। ঠিক যেন লাশ পচার মতো গন্ধ, নাকে রুমাল চাপা দেয় ওরা। তোমরা ভয় পাচ্ছ? তা আমাকে দেখি ভয় পেয়ে কী হবে? তোমরা আমার ছেলের বয়সী। নিরাপদ হালদার উদাসীন সুরে বলে, ছেলেটাই বা গেল কোথায়? হদিশ পেলাম না। সেও কি নিরুদ্দেশ হলো? ওরা তিনজন চুপচাপ বসে আছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মনে হচ্ছে এই ট্রেন বোধহয় আর কোনোদিন থামবে না। ট্রেনের হুইসেল একমাত্র নীরবতাকে এফোঁড় ওফোঁড় করে ছিঁড়ে দিচ্ছে। ট্রেন যেন একটা অন্ধকার টানেলের ভেতর দিয়ে যাচ্ছে মনে হয়। এই ট্রেনটা এখনই থামাতে হবে, সামনে অ্যাক্সিডেন্ট। নিরাপদ হালদার বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে দাঁড়িয়ে স্টপ বলে সমস্ত শব্দকে বধির করে গাড়ির চেন টেনে দেয়। গাড়িটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে যায়। সেই ভয়ঙ্কর শব্দ স্টপ নির্জন অন্ধকার প্রান্তরে প্রতিধ্বনিত হয়। নিরাপদ হালদার অন্ধকারে গাড়ি থেকে নেমে যায়। কুয়াশার মধ্যে লোকটা অদৃশ্য হয়ে গেল। ট্রেনের জানালায় চোখ রাখে শুভ্র, কাঞ্চন আর রঞ্জন। কোনো কিচ্ছু আর দেখতে পেল না তারা। ট্রেনটা থেমে যেতে ইঞ্জিনের শব্দ আর ঝিঁঝির শব্দের নাম না জানা নির্জন প্রান্তর কিছুক্ষণের জন্য জেগে ওঠে। দূরে দূরে গ্রামের আলোয় বিন্দু বিন্দু দেখা যায় অস্পষ্ট কুয়াশার মধ্যে থেকে। সবাই কি হলো চোখে জানালার মুখ থেকে মুখ রেখে বাইরে তাকায়। দূরে ডিস্ট্যান্ট সিগন্যালের লাল আলো দেখতে পাওয়া যায়। কোথাও নিরাপদ হালদারের ছায়াটুকু পর্যন্ত দেখা যায় না। শুভ্র, কাঞ্চন আর রঞ্জন হতভম্বের মতো রেল কামরাতে বসে থাকে। শুধু ফুঁসফুঁস ইঞ্জিনের শব্দটাই শোনা যাচ্ছে। কুয়াশার মধ্যে ইঞ্জিনটা দাঁড়িয়ে মাঝে মাঝে হুইসেল দিতে থাকে। হঠাৎ একজন রেলের লোক এগিয়ে এসে কামরায় ওঠে, খোঁজ করে এই গাড়িতে কে চেন টেনেছে। ওরা বসে থাকে, ভয়ে গলা শুকিয়ে কাঠ। রেলের লোকটা ধমক দিতে ওরা বলে, একটা পাগল চেন টেনে নেমে পালিয়েছে। চুপ! পাগল চেন টেনে পালিয়েছে না তোমরা টেনেছ? না স্যার, বিশ্বাস করুন,
লোকটা একটা বীভৎস চেহারার, গতকাল থেকে আমাদের পিছু নিয়েছে, তিনজনের সমস্বরে বলে। রেল কামরাটা প্রায় ফাঁকা। প্রথম থেকে একটা লোক বাঙ্কে কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল। শুধু এক কোনায় একটা বেঞ্চে কয়েকজন দেহাতি মানুষ বসে বসে ঝিমোচ্ছিল। তারা নিরাপদ হালদারকে দেখেছে চেন টেনে নেমে যাবার সময়। তারা সাক্ষী দিল, লোকটা একটা ভুতুড়ে পাগল স্যার। এমন সময় রেলের আরও কয়েকজন লোক ছুটতে ছুটতে এসে এই কামরায় উঠে রেলবাবুকে বলে, স্যার, অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লোক লাইনের ওপর পড়ে আছে। ঠিক চেন টানার সঙ্গে সঙ্গে লোকটার বডিটা লাইনে পড়ে এসে পড়েছে। আশ্চর্য, ইঞ্জিনের চাকার সামনে পড়ে আছে স্যার, অথচ চাকাটুকু তাকে ছোঁয়নি। স্ট্রেঞ্জ কেস, কোথা থেকে লোকটা এসে পড়ল এই নিঝুম রাতে, ফাঁকা ধুধু প্রান্তরে? লোকটাকে এলো কোথা থেকে? কথাগুলো বলে রেলের লোকগুলো নেমে গেল। কৌতূহলে ওরা তিনজনে রেল কামরা থেকে নেমে ইঞ্জিনের দিকে এগিয়ে যায়। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে ওদের সঙ্গে এগোচ্ছে। ইঞ্জিনের তীব্র হেডলাইটের আলোয় লাইনে চকচকে ইস্পাতের উপর নিরাপদ হালদারের দেহটা পড়ে আছে। সেই মুখের দিকে তাকিয়ে শুভ্র, কাঞ্চন আর রঞ্জন চিৎকার করে ওঠে। পরদিন সকালে তিনজনের ঘুম ভাঙে একটা নাম না জানা বড় রেলওয়ে হাসপাতালে। ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় ঘোরাঘুরি করছে। ওয়ার্ডে ওষুধের গন্ধ। একজন নার্স এসে তিন বন্ধুকে জিজ্ঞেস করছেন, এখন কেমন লাগছে? ওরা ক্ষীণ কণ্ঠে বলে, একটু ভালো। নার্স আবার জিজ্ঞাসা করেন, কাল রাতে কি হয়েছিল? জানি না, কিচ্ছু মনে নেই। রঞ্জন আস্তে আস্তে বলে। শুভ্র আর কাঞ্চন ফ্যাল ফ্যাল চোখেই চেয়ে থাকে। নার্স বলেন, কাল একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের হাত থেকে এতগুলো যাত্রী বেঁচে গেছে। তোমরা যদি চেন টেনে গাড়ি না থামাতে তাহলে কি যে হতো। একটু থেমে নার্স ভদ্রমহিলা গর্বের সঙ্গে বলেন, তোমরা আমাদের দেশের গর্ব, রেল তোমাদের পুরস্কার দেবে। রঞ্জন ক্ষীণ স্বরে জিজ্ঞেস করে, আমরা? হ্যাঁ, তোমরা। ডিস্ট্যান্স সিগন্যালের একটু দূরে লাইনের ফিস প্লেট খোলা ছিল। নার্স কথাগুলো বলে পাশের ওয়ার্ডে ইঞ্জেকশনের সিরিঞ্জ হাতে চলে যান। খুটখুট পায়ের শব্দটা আস্তে আস্তে মিলিয়ে যায়। ওরা তিন বন্ধু কিছুই স্মরণ করতে না পেরে চুপচাপ বসে থাকে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। এতক্ষণ শুনছিলেন আপনারা গল্প কুহেলি রাতের সহযাত্রী। গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকে লাইক করা চাই কিন্তু। তাহলে আজ আসি, নমস্কার।